মমতার বিয়ে এমন একটা গ্রামে হয়েছিল যার মাঝখানে একটা নোংরা পুকুর ছিল। তাই বিয়ে করে শ্বশুরবাড়িতে আসতেই মমতার বমি পেতে লাগলো। আরে আরে, কি হয়েছে বৌমা? শরীর খারাপ লাগছে নাকি? মা, এখানে খুব নোংরা গন্ধ আসছে। রাকেশের মা ওদের দুজনে গৃহপ্রবেশ করিয়ে ভেতরে নিয়ে আসে। বৌমা, তুমি আরাম করে নাও, রান্নাঘরের নিয়মগুলো পরে হবে। ঠিক আছে মা। এরপর শাশুড়ি মা মমতাকে ঘরে নিয়ে চলে গেল। রাকেশ এতদিন নিজের মায়ের সাথে থাকতো, এখন মমতা আসায় ওরা ৩ জন হয়ে গেল। মমতা একজন সাধারণ কৃষকের মেয়ে ছিল, আর রাকেশ দিনমজুরের কাজ করত। এরপর রাতের বেলা, বৌমা, রাত হয়ে গেছে, আজকে তোমার বিয়ের পর প্রথম রান্নাঘর, তো তোমার যা ইচ্ছা তাই বানাও। আমি তো ভাবতেই পারিনি যে তোমার মতো এত ভালো শাশুড়ি আমি পাবো। আমার মা শুধু মা আছে বলেই ভালো আছে, না হলে শাশুড়ি হওয়ার চেষ্টা করলেই খারাপ হয়ে যাবে। আমি শাশুড়ি হতেই চাই না, আমাকে মাই থাকতে দাও। মমতা রান্নাঘরে যেতেই জানলা দিয়ে ওই নোংরা পুকুরটা দেখতে পেল। ছি 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 ছি, কি দুর্গন্ধ বাবা! এই গ্রামের লোকেরা এই পুকুরটাকে এত নোংরা করে রেখেছে কেন? আমি জানলাটা বন্ধ করে দিই, না হলে আমি এখানে রান্নাই করতে পারবো না। এরপর মমতা জানলা বন্ধ করে দিয়ে সবার জন্য খাবার বানালো। বৌমা, খাবারটা কিন্তু খুব ভালো হয়েছে। তখনই বাইরে থেকে ঝগড়ার আওয়াজ আসতে লাগলো। তুই ১ নম্বরে অকর্মান্নার ঢেকি, আর এই পুকুরটা তুই নোংরা করেছিস। অকর্মান্নের ঢেকি তোর বর, ওই মদ খেয়ে রিক্সা চালায় আর রাতে এসে এই পুকুরে বমি করে। নোংরাটা ওই করেছে। মা, মনে হচ্ছে বাইরে ঝগড়া হচ্ছে, চলো না গিয়ে দেখি ব্যাপারটা কি। এটা ওদের রোজকার ব্যাপার। এখন খাবার ছেড়ে উঠো না মমতা, খেয়ে নি তারপর যাচ্ছি। এখনো 2 ঘন্টা ওদের লড়াই চলবে। তারপর ওরা খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে দেখলো যে তখনও ঝগড়াঝাটি চলছে। তখন রাকেশ ওদেরকে বলল, আরে এত রাতে ঝামেলা কেন করছো তোমরা? তখনই একজন লোক রেগে একটা পাথর ওই নোংরা পুকুরে ছুঁড়ে মারলেই পুকুরের সমস্ত নোংরা এসে পড়ে রাকেশের মায়ের মুখে। এটা কি রকমের অসভ্যতা কাকা? আমার মায়ের মুখে কাদা ছুঁড়ে মারলে? তো তুমি এখন কেন এই ব্যাপারটা নিয়ে রাত্রেবেলায় ঝগড়া করছো? কালকে সকালে এসো, তখন ঝগড়া হবে। রাত হলেই সব নর্দমায় সে পুকুরে পড়ে। আমরা সবাই মিলে এই পুকুরটাকে নোংরা করেছি, কাল আমরা সবাই মিলেই পুকুরটাকে পরিষ্কার করব। কি সবাই রাজি তো? আমরা তোমার মতো ফ্রি বসে থাকি না রাকেশ, আমরা খেটে খাওয়া লোকজন, তোমার মতো না যে যখন কাজ পেলাম শুধুমাত্র তখন গিয়ে করলাম। নর্দমা পরিষ্কার। তোমরা কিন্তু একটু বেশিই বলছো। মা, রাকেশ, এদের সাথে তর্ক করে কোনো লাভ হবে না, চলো আমরা ঘরে যাই। মমতা নিজের শাশুড়ি আর বরকে নিয়ে ঘরে চলে আসে। এরপর শাশুড়ি মুখ ধুলে সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাকেশ জলখাবার খেয়ে বেরিয়ে পড়ে। সন্ধেবেলা ওদের ঘরে কিছু মহিলারা আসে। তোমার এখানে কোনো সবজি পাওয়া যাবে? বৌমা, দেখো কোনো সবজি আছে নাকি। মা, কিছু আলু বেঁচে আছে, নিয়ে আসছি। মমতা আলু নিয়ে এসে ওদেরকে দিয়ে দেয়। তখন ও শাশুড়ি জিজ্ঞেস করে, এই প্রথমবার কাউকে সবজি চাইতে দেখলাম, কেন আজকে কি সবজিওয়ালা আসেনি? না, আজকে এসেছে না কালকে, জানি না বাবা কেন 2 দিন ধরে সবজিওয়ালা আসছে না। বাজার তো আমরা যেতে পারি না, কারণ বাজার তো ওই নোংরা পুকুরের ওপারে, আর এই পুকুর পার করা তো অসম্ভব। ঠিক বলছো তুমি। ওই মহিলা সবজি নিয়ে চলে যায়। রাত্রিবেলা রাকেশ যখন বাড়িতে আসে তখন দেখে বাড়িতেও কোনো সবজি নেই। বাবা, আজকে তো সবজি ছেলেটা আসেনি, আর যে 2টো আলু ছিল তা তো প্রতিবেশী চেয়ে নিয়ে গেল। ওই সবজিওয়ালাকে কোথাও দেখতে পেয়েছিস তুই? না মা, দেখলাম না তো। আজকে শুধু ডাল দিয়েই কাজ চালিয়ে নাও, আমি কালকে দেখছি। এইভাবেই 3-4 দিন কেটে গেল, কিন্তু সবজিওয়ালা এলো না। তাই গ্রামের সবাই একত্রিত হলো। আজ 1 সপ্তাহ হয়ে গেল, না কোনো সবজি খেতে পারলাম, না কোনো পেঁয়াজ রসুন। সবজির ছেলেটা কোথায় গিয়ে মরে গেল? ঠিকই বললে কাকু, এবার আমাদের কি হবে? না খেয়ে মরবো যে। কাকা, আমার তো মনে হয় যে এই নর্দমার জন্যও আসে না। রাকেশের এই কথা বলতেই সবজির ছেলে গোলু ঠেলা নিয়ে ওখানে চলে এলো। এসে গেছে, এসে গেছে, সবজিওয়ালা এসে গেছে। তাজা তাজা সবুজ সবুজ সবজি নিয়ে নাও। দেখো, সবজিওয়ালা এসে গেছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, সবজিওয়ালা এসে গেছে। এই বলে সবাই ওই সবজির ঠেলার উপর হামলে পড়লে ওই সবজির ঠেলা গিয়ে পড়ে নোংরা পুকুরের মধ্যে, আর সব সবজি নষ্ট হয়ে যায়। আমার সমস্ত সবজি তোমরা সকলে নষ্ট করে ফেলেছো। আজকের পরে আমি আর এখানে আসবই না। আমি এই শহর ছেড়েই চলে যাচ্ছি। জানো, তোমাদের এই পুকুরের দুর্গন্ধে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই আসতে পারিনি। ভাবলাম পরিষ্কার হয়েছে, কিন্তু না, কুকুরের লেজ আর কোনোদিন সোজা হয় না। কি বলছিস তুই? আমি একদম ঠিকই বলছি। তোমাদের মতো এত নোংরা পাড়া আমি আর আগে কখনো দেখিনি, তার জন্যই তো এখানে কেউ আসে না। আজ থেকে আর আমিও আসবো না। আমি অভিশাপ দিচ্ছি, তোমরা এবার সবজির জন্য কাঁদবে।
এই বলে ওই সবজিওয়ালা ওখান থেকে চলে যায় আর গ্রামবাসীরা আবার চিন্তায় পড়ে যায়। গ্রামবাসীরা আজ থেকে সবজি খাওয়া ছেড়ে দাও। আরে ও রাগ করে বলে গেছে, হয়তো 1-2 সপ্তাহের মধ্যে আবার চলে আসবে। 3 মাস কেটে গেল, ওই সবজিওয়ালা আর এলো না, আর গ্রামবাসীরা সবজির জন্য পাগল হয়ে গেল। মা, মমতা, গরমের জন্য আমার কাজ কিছুদিনের জন্য আটকে গেছে। একেই বলে মরার ওপর খাড়ার ঘা। না মা, এটা চিন্তার পার্থক্য। না ভাবলে এটাই খাড়ার ঘা, আর ভাবলে এটাই আমাদের জন্য সুযোগ হতে পারে। আমি কিছু বুঝতে পারলাম না, তুমি কি বলতে চাইছো? আমি কিছু ভেবেছি, তবে এই ব্যাপারে আমাকে আগে নিজের বাবার সাথে কথা বলতে হবে। তুমি কালকে আমাকে নিয়ে একটু বাপের বাড়ি যাবে? কিন্তু কি ভাবলে বৌমা, সেটা তো বলো। তোমরা সব কালকে জানতে পারবে। ঠিক আছে। পরের দিন মমতা তার স্বামীকে নিয়ে বাপের বাড়ি গেল, আর গিয়ে তার বাবাকে সব কথা খুলে বলল। সমস্যা তো অনেক বড় মা, বল আমি কি করতে পারি? বাবা, তুমি অনেক পুরনো কৃষক, আর সব ধরনের জমির ব্যাপারে তোমার অনেক জ্ঞান আছে। তাই তুমি আমাকে বলো তো, ওই নোংরা পুকুরটাকে পরিষ্কার করে ওখানে আমরা চাষবাস করতে পারবো তো? করা তো যেতে পারে, কিন্তু ওতে অনেক পরিশ্রম লাগবে। আর তোর ওখানে সবজি চাষ করার কি দরকার? তুই তো এখান থেকেই সবজি নিয়ে যেতে পারিস। না বাবা, কথাটা শুধু সবজির না, এটা হলে আমাদের 3টে লাভ হবে। 1, নোংরা পুকুর পরিষ্কার হলে গ্রামের ঝগড়া শেষ হবে, আর লোকেদের রোগও হবে না। আর 2 নম্বর ব্যাপার, গ্রামবাসীরা তাজা সবজি পাবে। আর 3 নম্বর, রাকেশকে বাইরে গিয়ে কোনো কাজ খুঁজতে হবে না, কারণ তখন আমরা সবজিরই ব্যবসা করব। মমতা, তুমি যে সব সমস্যা একবারেই শেষ করে দিলে। ঠিক আছে মা, তবে প্রথমে ওই পুকুরটাকে পরিষ্কার করতে হবে, তারপর কেমিক্যাল দিতে হবে, সার দিতে হবে, তারপর কয়েকবার ট্রাক্টর দিয়ে মাটি খুঁড়তে হবে, তারপরেই জমিটা চাষ করা যেতে পারে। তার জন্য আমাকেও যেতে হবে, আর গ্রামের কিছু ছেলেদেরও নিতে হবে। ঠিক আছে বাবা, কালকে তুমি সমস্ত জিনিসপত্র নিয়ে আর ছেলেদের নিয়ে আমাদের বাড়িতে চলে এসো। পরের দিন রাকেশ, মমতা আর মমতার বাবা আর ছেলেরা মিলে নোংরা পুকুরটা পরিষ্কার করতে লাগলো, আর গ্রামবাসীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু মমতা কিছুই বলল না। তারপর ওই নোংরা জল সরিয়ে দিয়ে অনেক মাটি ঢেলে দিল। মা, এবার তুই চাষ করতে পারিস। এই নে, আমি তোকে সমস্ত বীজ দিয়ে গেলাম। এই বলে উনি মমতাকে সমস্ত বীজ দিয়ে চলে গেলেন, আর বীজ লাগালে কিছুদিনের মধ্যেই জমি নানান সবজিতে ভরে গেল। এই দেখে গ্রামবাসীরা খুশি হয়ে যায়। মনেই হচ্ছে না এটা আমাদের গ্রাম। এই কাজটাই যদি আমরা আগে থেকে করে নিতাম। কোনো ব্যাপার না কাকি, এখন থেকে তুমি 24 ঘন্টা একদম টাটকা সবজি পাবে। সবজি নিয়ে আর চিন্তা করতে হবে না। ওই দিন থেকে গ্রাম তো পরিষ্কার হলোই, আর মমতার রাকেশের দারিদ্রতা চিরতরে শেষ হয়ে গেল। অদিতি, ও অদিতি, এদিকে আয় না মা, আমি আটাটা মেখে রেখেছি, রুটিগুলো করে নে, তোর বাবা তো আসার সময় হয়ে গেল। কি মা, আটাটা আমি মেখে রাখতাম, রোজ রোজ আমাকে কেন রুটি করতে বলো? যাতে শ্বশুর বাড়িতে গিয়ে আমাদের নাক না কাটা যায়। আটা তো তুই ঠিকঠাক মেখে নিস, কিন্তু এখনো পর্যন্ত গোল করে রুটি বেলতে পারিস না, তাই রোজ রোজ করলেই তো ঠিক পারবি। উফ, রান্নাঘরে কি সাংঘাতিক গরম মা, তার উপরে গ্যাসের সামনে দাঁড়িয়ে এত রুটি করতে হবে। উফ, অতগুলো মানে? বাবা খাবে 4টে, আমি খাবো 3টে, আর তুই খাবি 2টো, মাত্র তো 9টা রুটি। 9টা রুটি কি কম মা? না না, আমি এত রুটি করতে পারবো না। কিছুদিন আগেই তো আমি ফেসিয়াল করিয়েছি মা। এই গরমে দাঁড়িয়ে রুটি করলে আমার গালে তো পিম্পল এসে যাবে। হে ভগবান, এখনকার মেয়েদের যে কি হয়েছে কে জানে। আর আমাদের সময়কে দেখো, এক দিন 40টা করে রুটি করতে হতো যখন জয়েন্ট ফ্যামিলি ছিল। আর এই মেয়ে কি বলে? হ্যাঁ, সেটা তো তুমি পারবেই, কারণ তোমার শ্বশুরবাড়ি পাহাড়ের মাঝখানে ছিল, যেখানে গরম ছিল না। তারপরে স্নোফলসের মজা, আহা কি দারুণ হবে ওখানে থাকতে। তোর যদি এটা মনে হয় তাহলে ঠিক আছে, কালকেই তোর মাসিকে বলছি ওই পাহাড়ের মধ্যেই তোর শ্বশুরবাড়ি খুঁজে দিতে। আরে মা, এটা তো দারুণ আইডিয়া, এটা আগে আমার মাথায় আসেনি কেন? দারুণ বললে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি মাসিকে কল করে একটা কথা বলো, শ্বশুরবাড়ি যেমনই হোক, কিন্তু শর্ত আমার একটাই, ছেলে ওখানকার বাসিন্দা হতে হবে, আর তার ঘর থাকবে একদম টপে, একদম পাহাড়ের চূড়ায়, যেখানে সবথেকে বেশি স্নোফলস হয়। সত্যি মা, এরকমটা হলে দারুণ মজা হবে। স্নোফলসের জন্য আর ছুটি নিতে হবে না, আর এই গরমেও কষ্ট পেতে হবে না। ঠিক আছে মা, তাহলে তুমি রুটি বানাও, আর আমি ভাবি আমার বিয়ের রিসেপশনে আমি কি ড্রেস পরবো। ওহ কি মজা। এই বলে অদিতি হাসতে হাসতে নিজের ঘরে চলে গেল। কি হবে এই মেয়ের, একদম পাগল। যাই বাবা,
রুটিগুলো বানিয়ে নি। ম্যাডাম তো চলে গেলেন নিজের শ্বশুরবাড়ির স্বপ্ন দেখতে। আরে কে যাচ্ছে শ্বশুরবাড়ি? তুমি না আমি? কি বলো? আরে আমার কোথাও যাওয়ার মন নেই, না নিজের শ্বশুরবাড়িতে না তোমাকে কোথাও পাঠাতে। তোমার মেয়ের মাথায় তো এখন ভূত চেপেছে, ও বিয়ে করলে পাহাড়েই বিয়ে করবে। ওর নাকি উঁচু পাহাড়েই শ্বশুরবাড়ি চাই। এবার তুমি তোমার মেয়েকে বোঝাও যে পাহাড়ে থাকতে কতটা কষ্ট হয়, কত কষ্ট পেয়েই না আমরা পাহাড় ছেড়েছি। আমাদের সময়টা আলাদা ছিল বিভা। এখন পাহাড়ও অনেক উন্নত হয়েছে, ওখানকার জীবনযাত্রা অনেক উন্নত হয়েছে। আরে যতই পরিবর্তন হোক না কেন, এখানকার মতো সুবিধা তো আর ওখানে নেই। আরে এ কি, আবার হঠাৎ করে তোমার মত বদলে গেল কেন? তোমার কথাতেই তো আমরা জয়েন্ট ফ্যামিলি ছেড়ে দিল্লিতে শিফট করেছি। বিভা, দিল্লি আসাটা আমাদের প্রয়োজন ছিল। তোমারও ওখানে ভালো লাগছিল না, আর দিল্লিতে আমাকে ভালো স্যালারি অফার করছিল। আর সত্যি বলতে কি, মনে হচ্ছে বিভা মায়ের শ্বশুরবাড়িটা পাহাড়ই হবে। হ্যাঁ, পরিষ্কার করে বলো না কি ব্যাপার। আরে আজকে অফিসে লাঞ্চ করার সময় দাসবাবুর সাথে কথা হচ্ছিল, তখনই উনি আমাদের মেয়ের জন্য একটা সম্বন্ধের কথা বললেন। ছেলে ওনার আত্মীয়, ছেলের বাড়ি কাশ্মীরে, একদম পাহাড়ের মাঝখানে। পরিবারটাও খুব বেশি বড় নয়, মা বাবা, এক ছেলে এক মেয়ে। ছেলে গিরিশের সাথে আমাদের মেয়ের বিয়ে হবে, আর মেয়ের বিয়ে আগেই হয়ে গেছে। পরিবারটা তো ভালোই, কিন্তু কাশ্মীর এত দূরে অদিতিকে কি করে পাঠাবো? তুমিও তো চিন্তা করো না গো, এটা ভগবানের ইচ্ছে। না হলে যখন অদিতির পাহাড়ে বিয়ে করার ইচ্ছা হলো, তখন কি এই সম্বন্ধটা আসতো? যাও, তুমি গিয়ে মেয়ের সাথে কথা বলো। বিভা গিয়ে অদিতিকে তার এই সম্বন্ধের কথা বলে, আর কাশ্মীরের নাম শুনে অদিতি এক কথাতেই রাজি। আরে মা, এত ভাববার কি আছে? কাশ্মীরে হবে আমার শ্বশুর বাড়ি। তুমি একদম ভেবো না, ঝটপট হ্যাঁ বলে দাও মা। ওয়াও, কি মজা! একবার ঠান্ডা মাথায় ভেবে নে মা, আমি পাহাড়ে থেকেছি তাই জানি ওখানে থাকতে কতটা কষ্ট। পাহাড়ি জায়গায় 2-4 দিন ঘুরে আসা আর ওখানে সারা জীবন কাটানো, দুটোর অনেক পার্থক্য মা। আরে মা, তুমি এত চাপ নিও না। তুমি না অনেক গভীরে চলে যাও। বাবা ঠিকই বলে। তুমি না ওদের তাড়াতাড়ি হ্যাঁ বলে দাও, না হলে ওরা অন্য কাউকে পছন্দ করে নেবে। আরে দাঁড়া, একবার ছেলেটার ছবিটা তো দেখে নে। আরে মা, ছবি টবি দেখার দরকার নেই। বাবা তো দেখেছে, বাবার পছন্দ মানেই আমার পছন্দ। আর মা, কাশ্মীরের সুন্দর পরিবেশে আমি সবসময় থাকতে পারবো, এর থেকে বেশি আর কি চাই? অদিতি নিজের বিয়ে আর শ্বশুরবাড়ি নিয়ে খুবই এক্সাইটেড ছিল। কিছুদিনের মধ্যেই গিরিশ আর অদিতির বিয়ে হয়ে যায়, আর অদিতি খুশি মনে কাশ্মীরে তার শ্বশুরবাড়িতে চলে আসে। কিন্তু তারপর অদিতি মা, যাও সবার জন্য গরম স্যুপ বানিয়ে আনো। কিন্তু মা, 1 ঘন্টা আগেই তো সবাই একসাথে কফি খেলো। এটা কাশ্মীর বাবা, এটা তোমার দিল্লি না। এখানে ঠান্ডা থেকে বাঁচতে গেলে কিছু সময় অন্তর গরম পানীয় খেতে হয়। তাই প্রথমে সবাই কফি খেয়েছে, এবার গরম স্যুপ খাবে। এর কিছুক্ষণ পর সবার জন্য আদা দেওয়া চা বানিয়ে ফেলো, ঠিক আছে? এটা ছিল অদিতির শ্বশুরবাড়ি, তার উপরে কাশ্মীরের ঠান্ডা। এখানে অদিতির বাপের বাড়ির কোনো অজুহাত চলবে না। তাই ইচ্ছে না থাকলেও কিছু সময়ের ব্যবধানে ওকে সবার জন্য গরম পানীয় কিছু বানাতেই হতো। এই যা, এটা যে পুরো ঠান্ডা হয়ে গেল অদিতি। আরে আমি তো এইমাত্র বানিয়ে আনলাম, এর মধ্যে ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ মা, এখানে এমনটাই হয়। যাও আবার গরম করে নিয়ে আসো, আর এবার কেটলি করে আনবে, তাতে তাড়াতাড়ি ঠান্ডা হবে না। আস্তে আস্তে অদিতি এই পাহাড়ি জীবনে সাইড এফেক্ট বুঝতে পারলো, আর সেটা বুঝতে পারলো যে পাহাড়ি জীবনযাত্রা আর এখানকার খাবার দাবার ওর বাপের বাড়ি থেকে সম্পূর্ণ আলাদা। ওহ, কি ঠান্ডা গো! এই কারেন্ট কখন আসবে গো? ওহ, একবার যখন গেছে, ও আরামায়েশ করেই আসবে। হ্যাঁ, এটা তুমি কি বলছো গো? হিটার ছাড়া তো আমি বাঁচবই না ঠান্ডায়। আচ্ছা শোনো না, আমাদের কাছে ইনভার্টার আছে তো, ওটা চালাও। হ্যাঁ আছে তো, কিন্তু সেটা আমরা খারাপ সময়ের জন্য বাঁচিয়ে রাখি। এই সামান্য ঠান্ডাতে চালিয়ে লাভ নেই। কি খারাপ সময়? এর থেকে খারাপ সময় কবে আসবে গো? দেখো না, আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। বুঝতে পারছি, এখানকার ঠান্ডার অভ্যাস নেই তো, তাই এমন হচ্ছে। তুমি এক কাজ করো, এই ব্ল্যাঙ্কেটটা গা দিয়ে শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। আর পরের দিন কি সকাল 11টা বেজে গেল, এখনো সূর্য উঠল না। সূর্য ওঠার আশা তো ছেড়েই দাও বৌমা, এটা ডিসেম্বর মাস, এখন সোজা বরফ পড়বে। বরফ পড়ার কথা শুনে অদিতি খুব খুশি হয়ে যায়, কারণ ওর যে স্বপ্ন ছিল স্নোফলস দেখার। কিন্তু সত্যি যখন বরফ পড়ল, তখন ওর অবস্থা আরো খারাপ হয়ে গেল। আরে অদিতি, এখানে বসে কি করছো? চলো দেখো গিয়ে বাইরে বরফ পড়ছে।
তুমি তো কাশ্মীরের স্নোফল খুব ভালোবাসো তাই না? হ্যাঁ দেখতাম তো, কিন্তু খুব ঠান্ডা লাগছে গো। এই যা, আমি তোমায় বলতেই ভুলে গেলাম, যতক্ষণ স্নোফল হবে ততক্ষণ কিন্তু হিটার চালানো যাবে না। কিন্তু কেন? কারণ স্নোফলের সময় দরজা জানলা বন্ধ রাখতে হয়, তাই তখন যদি আমরা হিটার চালাই সেটা বিপজ্জনক হতে পারে। আচ্ছা চলো তাড়াতাড়ি বাইরে এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু ও যখন রুম থেকে বাইরে এলো তখন সবাই ওকে দেখে খুব হাসতে লাগলো। ও দিদি, নিজের একই হাল করেছো তুমি, তোমাকে দেখতে যে কার্টুন লাগছে। সবাইকে এভাবে হাসতে দেখে ওর খুব খারাপ লাগে আর ওর চোখে জল চলে আসে। কোনো ব্যাপার না মা, পাহাড়ে শ্বশুরবাড়ি থাকায় কিছু সুবিধাও আছে আবার কিছু অসুবিধাও আছে। আর আমি এও জানি বৌমা, ধীরে ধীরে তুমি সব অ্যাডজাস্ট করতে পারবে, যেমন আমি পেরেছি। কিন্তু আপাতত তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কিছুদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসা উচিত। কি বৌমা, আমি ঠিক বললাম তো? শাশুড়ির এই কথা শুনে অদিতির মুখে হাসি ফুটে উঠল আর সে বুঝতে পারল যে পাহাড়ে শ্বশুরবাড়ি থাকার কথা ভাবা আর শ্বশুরবাড়িতে থাকা দুটো আলাদা। আর এমনটা নয় যে ও হেরে গিয়েছিল, শুধু কটা দিনের জন্য সে নিজের মায়ের বাড়িতে যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।